ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি 50 দেখুন, নিফটিকে দেখলে দেখাবে নিফটি আজকের দিনে ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছে, যেখানে 25,822 এখনও পর্যন্ত ট্রেড করছে। তো 2025 শেষ হতে চলেছে, একদম দোরগোড়ায় এসে আমরা দাঁড়িয়েছি। 2026 শুরু হবে জাস্ট আর কটা দিনের পরেই। তো 2026কে নিয়ে কিন্তু বিভিন্ন গ্লোবাল ব্রোকিং হাউস বুলিশ এবং ব্যাপক ব্যাপক টার্গেট দিয়েছে। এবং তো চলুন অ্যাট ফার্স্ট টার্গেটগুলো দেখিয়ে নিই এবং তারপরে আলোচনা করব যে মার্কেট কি ওই জায়গায় যেতে পারে যেখানে যে সময় এই টার্গেটগুলো দেওয়া হয়েছে না, সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম। এই জায়গায় দাঁড়িয়ে জাস্ট আমরা একটা কনক্লুশনে আসার চেষ্টা করব যে তারা যেটা বলছে সেটা কি বাস্তবে সম্ভব হবে। স্যার প্রথমেই বলে রাখি, এটা জাস্ট আলোচনা, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়। জাস্ট নিউজগুলোর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব এই যে দিগ্গজ ব্রোকিং হাউসগুলো যে টার্গেট দিচ্ছে সেখানে কি আদৌ যাবে কিনা, সে অনুযায়ী কিন্তু আমরা আমাদের ডিসিশন নিতে পারবো। তো কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়। দেখুন স্যার, গোল্ডম্যান স্যাক একটা দিগ্গজ গ্লোবাল ব্রোকিং হাউস, তারা আমাদের মার্কেটকে ওভার ট্রেডিং দিচ্ছে এবং 2026-এ নিফটির টার্গেট দিচ্ছে কত, 29,000, অর্থাৎ কারেন্ট মার্কেট প্রাইস থেকে অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে। এখন আমাদের মার্কেট একটু আগে দেখলাম 25,800 সামথিং চলছে। তারা এই রিপোর্টটা কবে দিয়েছিল, 10ই নভেম্বর 2025-এ। কারণ হিসেবে কি বলছে, মার্কেটে প্রচুর পরিমাণে লিকুইডিটি আছে, যেখানে আরবিআই রেট কাট করেছে, ট্যাক্স কমেছে, জিএসটি কাট হয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের ইকোনমি ভালো করবে। এবং তার পাশাপাশি তারা এটাও বলছে যে কি, যে যদি ইউএসের সাথে ট্রেড ডিলটা সেট আপ হয়ে যায় তাহলে কিন্তু নিফটি আরও ভালো পারফরমেন্স দেখাতে পারে। তো এই হচ্ছে মোটামুটি কারণ তাদের এত ভালো টার্গেট দেওয়ার পিছনে আমাদের নিফটিকে। স্যার জেপি মর্গান এগেইন আরেকটা গ্লোবাল ব্রোকিং হাউস, দিগ্গজ ব্রোকিং হাউস, কিন্তু তারা নিফটি 50-কে নিয়ে কী বলছে, যে তারাও কিন্তু আমাদের মার্কেটকে নিয়ে বুলিশ এবং 2026-এর মধ্যে 30,000 পর্যন্ত যেতে পারে। কে বলছে, জেপি মর্গান। কবে বলছে স্যার, তারিখ দেখলে দেখা যাবে 27শে নভেম্বর 2025, জাস্ট কিছুদিন আগে বলছিল। কারণ হিসেবে তারাও একই কথা বলছে যে আমাদের মার্কেট লাস্ট 1.5 বছর প্রায় কোনোরকম কোনো পারফরমেন্স দেখায়নি, যেখানে মার্কেটে প্রচুর পরিমাণে কিন্তু লিকুইডিটি বুস্ট হয়েছে এবং আগে যেগুলো বললাম। তো এটাকে তারা কারণ হিসেবে বলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তারা বুলিশ ইন্ডিয়ান মার্কেটকে নিয়ে, তাই তারা এতটা টার্গেট দিচ্ছে। স্যার এই যে রিপোর্টটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে 2রা নভেম্বর। কে, নামুরা প্রেডিক্ট করছে আমাদের ইন্ডিয়ান মার্কেট এন্ড 2026-এর মধ্যে 29,300 পর্যন্ত যেতে পারে। স্যার কারেন্ট মার্কেট প্রাইস থেকে অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে। কতটা বলছে, অ্যাপ্রক্সিমেট 12%। কারণ একই জিনিস, সেই লিকুইডিটি, সেই রেট কাট, জিএসটি কাট, এসব সব। স্যার মর্গান স্ট্যানলি, যদিও বা মর্গান স্ট্যানলি নিফটিকে নিয়ে বলছে না, কিন্তু তারা বলছে কাকে নিয়ে, সেন্সেক্সকে নিয়ে, যে ভালো, খুব ভালো করলে নিফটি 1,07,000 পর্যন্ত যেতে পারে এন্ড 2026। এবং যদি খুব ভালো নাও করে তাহলে অ্যাটলিস্ট 95,000 পর্যন্ত যাবেই। তো সেই জায়গায় তারা যদি সেন্সেক্স যায় তাহলে নিফটিও যাবে। এবং সেই রেশিওতে দেখলে দেখা যাবে নিফটিকে তারা 32,000 পর্যন্ত টার্গেট দিচ্ছে, সবচেয়ে বেশি টার্গেট দিচ্ছে। মানে এইও সেন্সেক্সের বর্তমান প্রাইস থেকে যতটা মুভমেন্টের কথা বলছে না, সেরকমভাবে যদি আমরা দেখি পার্সেন্টেজ ম্যানারে, আমাদের নিফটি সেন্সেক্স খেলে তো নিফটিও যাবে। তো নিফটি 32,000 পর্যন্ত যেতে পারে। তো মর্গান স্ট্যানলিও কিন্তু আমাদের ইন্ডিয়ান মার্কেটকে নিয়ে বুলিশ এবং ভালো বলছে যে ভালো করতে পারে আমাদের মার্কেট, কারণ সেই একই। তো এই জায়গায় দাঁড়িয়ে বাস্তবে কি এটা সম্ভব হবে? ইন্ডিয়ার ইকোনমি ভালো জায়গায় রয়েছে, ভালো করছে, জিডিপি 8.2% এসছে, যেখানে সামনের দিকে জিডিপি আরও ভালো আসতে পারে। কারণ সেপ্টেম্বরের 22 তারিখে হচ্ছে জিএসটি কাট হয়েছিল। তো সেই জিএসটি কাটের ইম্প্যাক্ট Q2 আমরা পাইনি, Q3-তে পাবো। তার পাশাপাশি জাস্ট কিছুদিন আগে আমাদের আরবিআই রেট কাট করেছে, তো তার ইম্প্যাক্টও আমরা দেখতে পারবো। ইনফ্লেশন কন্ট্রোলে আছে। তো এই জায়গায় দাঁড়িয়ে নিফটি কি তাহলে 29,000 বা 30,000 বা 32,000 পর্যন্ত যেতে পারে? স্যার আমি আগেও বলেছি যে ইন্ডিয়ার ইকোনমি যথেষ্ট ভালো রয়েছে, ভালো চলছে, কিন্তু গ্লোবাল ইকোনমি টালমাটাল খাচ্ছে, সেখান থেকে কিন্তু একটা থ্রেড আসলেও আসতে পারে।
তো চলুন এবার সেগুলো একটু দেখার বা বোঝার চেষ্টা করি। প্রথমত দেখতে হবে যে ডোনাল্ড ট্রাম্প বা ইউএসের অ্যাডমিনিস্ট্রেটিভ এরকম পাগলামি কেন করছে। ডোনাল্ড ট্রাম্প এই দেশের ওপর ট্যারিফ, ওই দেশের ওপর ট্যারিফ লাগিয়ে তারা কী করতে চাইছে, তাদের বিজনেসকে বাড়ানোর চেষ্টা করছে বা গভর্নমেন্টের হাতে আরও বেশি পরিমাণে টাকা আনার চেষ্টা করছে। এবং ইউএসের গভর্নমেন্ট কী করছে, যে কস্ট কাটিং করছে। প্রচুর লোক সেখানে গভর্নমেন্ট জব হারিয়েছে, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হওয়ার পিছনে মেন কারণ হচ্ছে যে ইউএসের ডেট কত, 38 ট্রিলিয়ন, যেখানে জিডিপি কত 30 ট্রিলিয়ন। তো জিডিপি থেকে কিন্তু তাদের যে কর্জা সেটা অনেকটাই বেড়ে গেছে। 1 ট্রিলিয়নের ওপরে প্রতি মাসে তাদের প্রতি বছরে তাদের রিপে করতে হচ্ছে, ইন্টারেস্ট দিতে হচ্ছে, যেখানে 124% জিডিপির ডেট এতটা রয়েছে। তো এই ডেটটাকে কিন্তু ইউএস গভর্নমেন্টকে ভাবাচ্ছে এবং তার জন্যই কিন্তু ডোনাল্ড ট্রাম্প এরকম পাগলামি করছে। ট্রেড ডিল করার চেষ্টা করছে যাতে তাদের সারপ্লাসে আসে ট্রেড। আমাদের ইন্ডিয়ার সাথেও সেটাই করার চেষ্টা করছিল। তো এই ডেটটা কিন্তু ভাবাচ্ছে যে কোনো মুহূর্তে এই ডেটটা বলতে পারেন যে কোনো মুহূর্তে এই ডেটটা কিন্তু মার্কেটে একটা অশনি সংকেত নিয়ে আসতে পারে। আর ডোনাল্ড ট্রাম্পের পাগলামি সেটাকে কিন্তু আরও এগিয়ে নিয়ে আসতে পারে, অশনি সংকেতটাকে বা অশনি সময়টাকে। স্যার ডলার ইন্ডেক্সকে দেখলে দেখা যাবে ডলার তার মর্যাদা হারাচ্ছে। 98, সাধারণত ডলার যখনই 100-এর নিচে আসে তখনই কিন্তু ফেড বা ইউএসের গভর্নমেন্ট বা ইউএসের সেন্ট্রাল ব্যাঙ্ক সেটাকে 100-এ নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো এখানে দাঁড়িয়ে কিন্তু 100-এর নিচে আবারও চলে এসছে। তো কেন আসছে? আসার পিছনে যদি কারণ বলেন, কারণ হচ্ছে ডলারের ওপরের মানুষের বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে। মানুষের মিন্স দেশগুলোর। কারণ ইতিমধ্যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ যখন হচ্ছিল না, তখন কিন্তু শুরু হয়েছিল তখন ডলার সিজ করেছিল কার? রাশিয়ার। তো এরকম কিন্তু ইন্ডিয়ার সাথে হতে পারে যদি ইন্ডিয়া ইউএসের বিরোধিতা করে কোনো কারণে, বা যে কোনো দেশের জন্য হতে পারে। তো এই জায়গায় দাঁড়িয়ে শিক্ষা নিয়ে কিন্তু বিভিন্ন দেশ পদক্ষেপ নিচ্ছে ডলার ছাড়া ট্রেড করার, যেখানে আমরা দেখেছি যে চায়না, সৌদি আরব এবং ইন্ডিয়া, রাশিয়া তারা কিন্তু ডলার ছাড়া ট্রেড করছে। এবং এই দেশগুলো অর্থাৎ বিশেষ করে ব্রিক্সের দেশগুলো তারা কিন্তু ডলারকে রিপ্লেস করার জন্য অলরেডি কাজ করছে। ব্রিক্স গোল্ড ব্যাক কারেন্সি আনতে চলেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রবার্ট কিওসাকি সেইং বাই ইউএস ডলার, অর্থাৎ ট্রেড যদি ইউএস ডলারে না হয় তাহলে ইউএস ডলার তার যে জায়গাটা সেই জায়গাটা হারাবে। তার ফলে ইউএসের ইকোনমির অবস্থা আরও খারাপ হবে। আর ইউএস যেহেতু বলতে পারেন ওয়ার্ল্ডের 1/3 ইকোনমির, প্রায় ওয়ার্ল্ডের যত যা কিছু হচ্ছে তার মধ্যে 1/3 হচ্ছে ইউএস এর ইকোনমি। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইউএসের ইকোনমি যদি কিছু হয় তাহলে কিন্তু ওয়ার্ল্ড মার্কেটকে নিয়ে ডুববে বলতে পারেন। তো মার্কেটের কাছে এটাও কিন্তু একটা থ্রেড। হেভি রিসেন্ট আমরা দেখেছি সেন্ট্রাল ব্যাঙ্কগুলো কী করছে, কন্টিনিউয়াসলি গোল্ড বাই করছে তাদের দেশের রিজার্ভ হিসেবে। আমাদের আরবিআই বাই করেছে, চায়নাও বাই করেছে, রাশিয়া বাই করেছে। তো অনেকগুলো দেশের সেন্ট্রাল ব্যাঙ্ক তারা কী করছে, গোল্ড বাই করছে রিজার্ভ হিসাবে। কারণ পরিস্থিতি যদি খারাপ হয় তাহলে ডলার পড়বে, তো গোল্ড সাপোর্ট দেবে। স্যার জাপান হচ্ছে ওয়ার্ল্ডের একটা বিগেস্ট ইকোনমি বলতে পারেন। তো ওপর থেকে দেখলে দেখা যাবে জাপান ব্যাপক গ্রোথ করছে, বুলেট ট্রেন, তাদের ইকোনমি বিশাল চলছে। কিন্তু বাস্তব চিত্রটা কিন্তু অন্যরকম বলছে। কীরকম বলছে দেখলে দেখা যাবে যে জাপানের টোটাল ডেট কত, $9.8 ট্রিলিয়ন, যেখানে বলা হচ্ছে জিডিপির 235%। স্যার 2025-এর লেটেস্ট ডেটা অনুযায়ী দেখলে দেখা যাবে যে জাপানের জিডিপি কত, 4.2 ট্রিলিয়ন, যেখানে আমাদের ইন্ডিয়া জিডিপি 4.1 ট্রিলিয়ন। আমরা 4 নম্বরে ছিলাম, সেখান থেকে আবার একটু নিচে চলে এসেছি। তো জাপানের জিডিপি 4.2 ট্রিলিয়ন এবং তাদের ডেট কত রয়েছে, 9.8 ট্রিলিয়ন। বুঝতে পারছেন, যেখানে জিডিপি হিসেবে ক্যালকুলেশন করলে 235%। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই ডেটটা হচ্ছে জাপানকে ভাবাচ্ছে, বা বলতে পারেন জাপানের ইকোনমিতে একটা স্লোডাউন বা একটা বড় ঝড় আসতে চলেছে, যেখানে তাদের দেশের বন্ড ইল্ড 18 ইয়ার্স হাই, 18 মান্থ না কিন্তু 18 ইয়ার্স, কত 1.965%। যেখানে জাপান কিন্তু এই পার্সেন্টের কথা বলেই না। জাপানের ব্যাংকের 0% ইন্টারেস্ট ছিল।
হেভি রিসেন্ট দেখলে দেখাবে জাপান কিন্তু তার ইন্টারেস্ট রেট বাড়াচ্ছে, কারণ ইনফ্লেশন বাড়ছে। স্যার লেখাগুলো একটু ছোটো ছোটো হবে, একটু কষ্ট করে দেখবেন। দেখুন 21শে জানুয়ারি, যেটা ডিসেম্বরের ডেটা বেরিয়েছিল, 21শে জানুয়ারি 2021 যেটা ডিসেম্বরের ডেটাটা রিলিজ হয়েছিল, নেগেটিভ ছিল। যেখানে 18 ফেব্রুয়ারি 2021 রিলিজ হয়েছে, সেই ইনফ্লেশন কি নেগেটিভ ছিল, ইনফ্লেশন নেগেটিভ ছিল। নেগেটিভ কত পর্যন্ত ছিল দেখলে দেখা যাবে, দেখুন নেগেটিভ ছিল 23শে সেপ্টেম্বর 2021 পর্যন্ত। তারপরে তাদের ইনফ্লেশন পজিটিভ এসছে, কত 0.1%। ওকে, সেখান থেকে বাড়তে বাড়তে ইনফ্লেশন 2%-এর উপরে চলে গেছে, কত 19শে মে 2022। সেখান থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে ইনফ্লেশন কোন জায়গায় এসছে দেখুন, মার্চ 2023 3.3, তার আগে ছিল কত 4.3। সেখান থেকে ইনফ্লেশন কিন্তু কন্টিনিউয়াসলি বেড়েই চলেছে, এবং বর্তমানে ইনফ্লেশন যেটা দেখাচ্ছে সেটা কিন্তু কত 20 নভেম্বর 2025 3%। 18 ডিসেম্বর আবারও রিলিজ হবে ইনফ্লেশন ডেটা। তো ইনফ্লেশন কন্টিনিউয়াসলি বাড়ছে, তো ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য জাপান কি করছে দেখুন স্যার। আমরা অক্টোবর 30, 2023 তাদের ইন্টারেস্ট রেট কী ছিল, নেগেটিভ ছিল, -0.10%। সেখান থেকে প্লাসে এসছে কবে, মোটামুটি বলতে পারেন যে 18 মার্চ 2024 0.10%। ওটা নেগেটিভ ছিল, এটা পজিটিভ। সেখান থেকে 30শে জুলাই 2024 0.25%। তো এইভাবে দেখলে দেখা যাবে তারা কিন্তু ইন্টারেস্ট রেটকে বাড়াচ্ছে। তো ইন্টারেস্ট রেট সামান্য বাড়ানো আছে, কত 0.50%। তা এতে কী হবে, এটা স্বাভাবিকভাবেই একটা চিন্তার বিষয় হতে পারে। কেন বলছি চিন্তার বিষয়, কারণ এই যে সামান্যতম রেট যেটা বাড়ানো হয়েছে সেটা কিন্তু অনেকটা বড় আঘাত অলরেডি ফেলেছে। যেটা আমরা দেখেছিলাম যে কি, যে 25 থেকে যখন 0.25 থেকে যখন 0.50 করেছে না, 0.25 বাড়িয়েছে, তখন কিন্তু ওয়ার্ল্ড মার্কেটে একটা ভূমিকম্প হয়েছিল। মোটামুটি মনে হয় 7-8% মতন নিকি পড়েছিল, আমাদের মার্কেটও পড়েছিল। কেন, কারণ যেখানে এই দেশটা অর্থাৎ জাপান জিরো ইন্টারেস্ট রেট চার্জ করতো, এবং সারা ওয়ার্ল্ডকে, বা বলতে পারেন ওয়ার্ল্ডের বড় বড় ইনভেস্টমেন্ট ফার্মগুলো তারা জাপান থেকে লোন নিয়ে ইউএসের বন্ডে বলুন, বা বলতে পারেন ইউএসের মার্কেটে বলুন, বা ইন্ডিয়ান মার্কেটে বলুন, বা আদার্স জায়গায় ইনভেস্টমেন্ট করতো। তো তারা যখন ইন্টারেস্ট রেট বাড়াচ্ছে না, মানে ভেবে দেখুন, আগে জিরো ইন্টারেস্ট নিত, সেখানে ইন্টারেস্ট রেট বাড়িয়েছে, মানে ইন্টারেস্ট পে করতে হবে। তো সেই যে কোম্পানিগুলো লোন নিয়েছে, সেই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু একটা বলতে পারেন ভূমিকম্প সৃষ্টি হতে পারে, এবং সেটা ওয়ার্ল্ড মার্কেটে পর্যন্ত ছড়াতে পারে। কারণ এই যে লোনটা নেওয়া হয়েছে না, সেটা নিয়ে কিন্তু ওয়ার্ল্ড মার্কেটের বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করা আছে, সেটা ইউএসের বন্ডে বলুন, ইন্ডিয়ান বন্ডে বলুন, বা আদার্স যে কোনো জায়গায় বা মার্কেটে বলুন। তো এখানে দাঁড়িয়ে কিন্তু বলা হচ্ছে কি ইয়েন ক্যারিটেড, অর্থাৎ ইয়েন যেটা জাপানের কারেন্সি, এটা কিন্তু মার্কেটকে নিচে নামাতে পারে। কারণ যেভাবে ইন্টারেস্ট রেট বাড়ছে, ইনফ্লেশন বাড়ছে, তো সেই ইনফ্লেশনকে কন্ট্রোল করতে গেলে কিন্তু জাপানকে ইন্টারেস্ট রেট বাড়াতে হবে, আর ইন্টারেস্ট রেট বাড়ালেই এই ভূমিকম্পর সৃষ্টি হতে পারে। যেখানে জাপানের ইয়েন সবচেয়ে বলতে পারেন এখন কিন্তু বেশি মার খাচ্ছে, এবং 157.90-তে চলে এসছে $1 অর্থাৎ সবচেয়ে লোতে চলে এসছে ইয়েন। তো ইন্ডিয়ান ইকোনমি যতই ভালো থাকুক না কেন, চিন্তাটা বাড়াচ্ছে কি ওয়ার্ল্ড ইকোনমি, যেখানে জাপান বলুন, বা বলতে পারেন ইউএস বলুন, বা বলতে পারেন চাইনাও বলতে পারেন, কারণ চাইনাতেও বলতে পারেন যে একটা বাবল সৃষ্টি হয়েছে, কিসের, তাদের রিয়েল এস্টেটের। তো যে কোনো মুহূর্তে সেখানেও কিন্তু একটা বাস্ট দেখা যেতে পারে। তো এই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়ান ইকোনমি ভালো থাকলেও, ভালো করলেও, বা ভালো চললেও ওয়ার্ল্ড থেকে কিন্তু একটা থ্রেট আসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন দেখার বিষয় যে 2026-এ যে টার্গেটগুলো দিচ্ছে মর্গান স্ট্যানলি, জেপি মর্গান, বা নমুরা, তো সেই টার্গেটগুলো কি বাস্তবিক ক্ষেত্রে ঠিক হবে? এবার চিন্তাভাবনা আপনার, আপনি কি করবেন? আলোচনা এই পর্যন্তই। দেখুন, কোনো বাইসেল রেকমেন্ডেশন নয়, কোনো ভয় দেখানো নয়, বাস্তব চিত্রটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, যাতে আপনাদের ডিসিশন নিতে সুবিধা হয়। থ্যাংক ইউ, ভালো থাকবেন।